ডিয়ার স্টুডেন্টস, সহজ স্টাডিতে তোমাদেরকে আরো একবার স্বাগত জানাই। তোমরা বাংলা পেডাগজির ক্লাস করছো, আর তোমরা আহ, অবশ্যই ক্লাস দেখতে থাকো। আর তোমাদের এটা ক্লাস নাম্বার হচ্ছে 4, ঠিক আছে? আচ্ছা, তোমাদের একটা আমি রিকোয়েস্ট দেখছিলাম যে ম্যাম আরো মডারেট কোয়েশ্চেন করান। অবশ্যই নেক্সট উইক থেকে তোমরা আরো মডারেট কোয়েশ্চেন পাবে বাংলা পেডাগজির উপরে। এবং আমি যেহেতু সবকটা কোয়েশ্চেন করাচ্ছি, সাথে সাথে একটু ডিটেলে আলোচনাগুলো করে দিচ্ছি প্রত্যেকটার। কারণ আলোচনাগুলো যদি না থাকে, শুধুমাত্র যদি কোয়েশ্চেন এবং তার আনসার দেওয়া থাকে, বা ধরো আমি শুধুমাত্র যেটা কারেক্ট অপশন হবে সেটুকুই যদি আমি বলে দিই, তাহলে তোমাদের সেই ধারণাগুলো সম্পর্কে কিন্তু কোনো রকম নলেজ থাকবে না, ঠিক আছে? তাই কোয়েশ্চেন আমাদেরকে ঘোরানো যদি আসে, তাহলে সেক্ষেত্রে তোমরা যাতে আরো ইজিলি তোমরা আনসার করতে পারো, সেই জায়গাগুলো কিন্তু আমি তোমাদের কাছে ক্লিয়ার করে দেবো। এই ধরনের বেশ কিছু কোয়েশ্চেন আমরা অবশ্যই এরপর থেকে তোমাদের জন্য নিয়ে আসছি। আর কোয়েশ্চেন যেটা থাকবে, কারণ একটা প্রশ্নপত্রে আমরা দেখি বেসিক টু মডারেট কোয়েশ্চেন, মানে বেসিক থাকবে, মডারেট থাকবে, আবার টাফও থাকবে, ঠিক আছে? তো এই ধরনের প্যাটার্নই কিন্তু আমরা প্রত্যেকটা দিন এই 15 কোয়েশ্চেন্স এর মধ্যে এই প্যাটার্নই আমরা দেখব। আবার এমনও প্রশ্ন দেখবো, মানে মেজর কোয়েশ্চেন তোমাদের টপিক গুলো জানা, কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের এখন তো বিষয় হচ্ছে বেশিরভাগ প্রশ্ন হচ্ছে অ্যাপ্লিকেশন নির্ভর, ঠিক আছে? তো সেই ধরনের কোয়েশ্চেন গুলো কিন্তু আমাদেরকে পাশাপাশি প্র্যাকটিস করতে হবে। ওকে, চল। আচ্ছা, আজকে আমরা ক্লাস শুরু হওয়ার আগে তোমাদেরকে যেমন বলে দিই, বা এখনো তোমাদেরকে বলে দিচ্ছি, যে তোমরা জানো যে তোমাদের জিকের একটা 2200 তোমার কি বলে, একটা জিকে বাঞ্চ, যেটা পিডিএফ তোমরা পাচ্ছ, সেটা তোমরা অবশ্যই যদি কালেক্ট করো, তাহলে যে নিচে নাম্বার দেওয়া আছে সেখানে তোমরা অবশ্যই কল করে জেনে নাও, ঠিক আছে? তোমাদের জসিম স্যারের যে নাম্বার দেওয়া থাকে, বা তোমাদের সহজই স্টাডির যেটা অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার, সেখানে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করে বিষয়টা জেনে নাও। ওকে, চল নেক্সট। দেখো, আমাদের যেটা আজকের ফার্স্ট কোয়েশ্চেন, যে যেখানে বলা হচ্ছে যে চেষ্টা এবং ভ্রান্তির মধ্যে দিয়ে শিশুরা শেখে, ঠিক আছে? চেষ্টা এবং ভ্রান্তির মধ্যে দিয়ে শিশুরা শেখে, এই কথাটা কে বলছে? থর্নডাইক, রবীন্দ্রনাথ, পেস্তালাস্তি, নাকি হার্ভার্ড? ঠিক আছে, এই কথাটা বলছে থর্নডাইক, ঠিক আছে? থর্নডাইক বলছেন। কেন বলছেন? তোমরা এটার ওনার যে সূত্রটা আমরা জানি, যেটাকে আমরা বলে থাকি যে প্রচেষ্টার সূত্র, মনে পড়ছে সকলে? যে আমাদের অভিজ্ঞতা, অর্জিত অভিজ্ঞতার মাধ্যমেই আমরা বারে বারে শিখি, অর্থাৎ একটা শিশু বারে বারে সে ভুল করবে, এবং ভুলের মধ্য দিয়েই বারে বারে সে চেষ্টা করবে, এবং তারপর সে কিন্তু শিখবে, তারপরই কিন্তু সে শিখবে। তাহলে এটাই হচ্ছে তোমাদের থর্নডাইকের তত্ত্ব, যেখানে প্রচেষ্টা এবং ভুলের তত্ত্ব তিনি বলেছেন। অর্থাৎ এটাকে আমরা বলে থাকি প্রচেষ্টা ও ভুলের তত্ত্ব। ওকে, চলো নেক্সট। দেখো, বলছে মাতৃভাষা দক্ষতা, মাতৃভাষায় দক্ষতা অর্জন করতে বোঝায়। মাতৃভাষায় দক্ষতা আমরা কার কার মাধ্যমে অর্জন করি? শোনা, বলা, পড়া, লেখা, তাই তো? অর্থাৎ তাহলে এখানে কোনটা হবে? এখানে যেটা হবে, শুনে বুঝতে পারা বোঝায়, কথার ব্যবহার করতে পারাটাকে বোঝায়, ভাষার লিপিরূপ পড়তে পারাটাকে বোঝায়, আর কোনোটিই নয়। তাহলে কোনটা হবে এখানে? তোমরা কি বলো, কোনটা হবে বলো? দেখো, এখানে হচ্ছে শুনে বুঝতে পারা, এটা তো ঠিক আছে। কথার ব্যবহার করতে পারা, আচ্ছা, এখানে যেটা হবে যে ভাষার লিপিরূপ পড়তে পারা, ঠিক আছে? ভাষার লিপিরূপ পড়তে পারা, এটাকেই আমরা বলে থাকি মাতৃভাষার মাধ্যমে দক্ষতা অর্জন। মাতৃভাষার মাধ্যমে দক্ষতা অর্জন।
মাতৃভাষায় দক্ষতা অর্জন কি হতে পারে সেটা বলে দিয়েছি। নেক্সট দেখো, পঠনের উদ্দেশ্য কি? পঠনের উদ্দেশ্য পড়তে পারা, তাই তো? পড়ে কোনো কিছুকে আমরা যখন বুঝতে পারি। ভাষার লিখিত উপাদানটাকে পর্যবেক্ষণ করা, মৌখিক ব্যবহারের উপর জোর দেওয়া, ব্যাকরণ শেখা, আর সবকটি। এই বিষয়টা হলো ভাষার, কিন্তু এই বিষয়টা হচ্ছে ভাষার, যেটা আমরা বুঝি যে মাতৃভাষার ক্ষেত্রে বোঝাচ্ছে, এটা মাতৃভাষার ক্ষেত্রে বোঝাচ্ছে। তাহলে মাতৃভাষার ক্ষেত্রে এখানে আমরা কি বলবো? ভাষার মৌখিক ব্যবহারের উপর জোর দেওয়া কি পঠনের উদ্দেশ্য? একদমই নয়। উদ্দেশ্য হচ্ছে যে ভাষার লিখিত উপাদানকে পর্যবেক্ষণ করা, লিখিত উপাদানগুলোকে পর্যবেক্ষণ করা বা দেখা, সেটাই হলো পঠনের মূল উদ্দেশ্য। ব্যাকরণ শেখা নয়। যে কোনো পড়া মানেই সেটা ব্যাকরণ শেখা নয়, মৌখিক ব্যবহার তো নয়, সবকটিও নয়। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে 3 হলো এ আনসার। বারবার বলছি, এখন কিন্তু অ্যাপ্লিকেশন নির্ভর কোয়েশ্চেন, অ্যাপ্লাইড বেসিস। ঠিক আছে, অ্যাপ্লিকেশন, এটা কিন্তু খেয়াল রেখো। আচ্ছা, তোমাদের ম্যাথসের ব্যাচ চলছে, যারা জয়েন করতে চাইছো 8348817027 এই নাম্বারে জসিম স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করো। এখানে অ্যারিথমেটিকের ক্লাস করানো হচ্ছে এই ব্যাচটাতে, অ্যারিথমেটিক এবং বেসিক মেনসুরেশন অর্থাৎ পরিমিতি, যেটাকে আমরা বলি পাটিগণিত আর পরিমিতি। ঠিক আছে, আচ্ছা দেখো, বলছে যে যে পাঠে শিশুর ক্লান্তি আসে তাকে কি বলে? আচ্ছা, যে পাঠে শিশুর ক্লান্তি আসে তাকে আমরা বলে থাকি, একটা জিনিস খেয়াল রাখো, সরব পাঠ বলি। ঠিক আছে, যে পাঠে শিশুর ক্লান্তি আসে তাকে আমরা সরব পাঠ বলি। এবার কেন এটা আমরা বলে থাকি? যে যেটা আমরা ধরো পড়ছি, ঠিক আছে, পড়লে কি হয়, আমরা যখন অনেকটা পড়া পড়ি, যখন আমরা রিডিং দিয়ে দিয়ে পড়ি, রিডিং করে পড়ার ফলে যেটা হয় যে রিডিং দিয়ে পড়ার ফলে আমাদের কি হয়, আমাদের উচ্চারণ ক্ষমতাটা কিন্তু অনেকটা বাড়ে। ঠিক আছে, উচ্চারণ ক্ষমতাটা আমাদের অনেকটা বাড়ে, এবং আরেকটা বিষয়টা হচ্ছে যে উচ্চারণ ভালো হয়। দ্বিতীয়ত সরব পাঠে যখন আমরা বেশিটা পড়ি, আমাদের ক্লান্তি আসে স্বাভাবিকভাবে। ক্লান্তি বিষয়টা আমাদের সরব পাঠ অনেকটা পড়তে পড়তে আমাদের একটা ক্লান্তি চলে আসে। ঠিক আছে, যেহেতু আমাদের উচ্চারণ করে পড়তে হয়, সেই কারণে এই ক্লান্তি ভাবটা আসে। এই কারণেই আমরা কি বলে থাকি যে সরব পাঠ, অর্থাৎ সরব পাঠের ক্ষেত্রে ক্লান্তি আসে। এক কথায় যেটা আমাদেরকে উচ্চারণ করে পড়তে হয় সেটা হচ্ছে সরব পাঠ। সরব পাঠ করলে আমাদের সঠিক বর্ণ শব্দের উচ্চারণ, তোমার উচ্চারণ দক্ষতা গড়ে ওঠে। প্রাথমিক স্তর থেকে আমরা উচ্চারণে দক্ষ হয়ে পড়ি। আচ্ছা, আবার এই সরব পাঠ শিশুদেরকে অনেক বেশি প্রাণবন্ত করে তোলে। একটা ক্লাসে যখন একজন একজন করে খুব সুন্দর করে পড়ে, তখন তাদের বাচন ভঙ্গি যেমন সুন্দর হয়, আবার ক্লাসটার কি হয়, তোমাদের ক্লাসটা খুবই আকর্ষণীয় হয়। এক কথায় ছন্দ, জ্যোতিচিহ্নের ব্যবহার, এগুলো তারা শেখে। তাহলে যে পাঠে শিশুর ক্লান্তি আসে তাকে আমরা বলে থাকি সরব পাঠ। ঠিক আছে, সরব পাঠ। আর একটা হচ্ছে নীরব পাঠ, যেটাকে আমরা সরব পাঠ অর্থাৎ লাউড রিডিং বলে থাকি। আমরা যেটা উচ্চারণ করে পড়ি, ঠিক আছে, সেটাই হচ্ছে সরব পাঠ। শুদ্ধ উচ্চারণ করে যেটা আমরা পড়ি সেটা সরব পাঠ। চলো, তাহলে এক্ষেত্রে উত্তর হবে 4C। নেক্সট, শ্রবণ এবং কথন এই দক্ষতা আয়ত্ত করার জন্য কি করা উচিত? শ্রবণ এবং পঠন, কথন, শ্রবণ এবং কথন মানে শোনা আর কথা বলা, এই দুই দক্ষতা আয়ত্ত করার জন্য কিসের প্রয়োজন হয়? কি করবে তোমরা? এটা তোমরা আমাকে উত্তরটা দাও। আমি জাস্ট বলছি, আমি জাস্ট কয়েক সেকেন্ড টাইম দিচ্ছি, সকলে দেখো এবং উত্তর দাও। যেখানে বলা হচ্ছে যে উভয় শিক্ষার প্রয়োজন হয়, প্রথা বহির্ভূত শিক্ষার প্রয়োজন, প্রথাগত শিক্ষার প্রয়োজন হয়, আর ব্যাকরণ শিক্ষার প্রয়োজন হয়। এক্ষেত্রে দক্ষতা অর্জন করতে গেলে কি করবে? শ্রবণ এবং কথন অর্থাৎ শোনা এবং কথা বলা। বলো।
তাহলে শ্রবণ এবং কথন কি হলো বলো উত্তরটা? উভয় শিক্ষার প্রয়োজন হয়? প্রথা বহির্ভূত শিক্ষার প্রয়োজন হয় নাকি প্রথাগত শিক্ষার প্রয়োজন হয়? দেখো, এই দুয়ের দক্ষতার জন্য অবশ্যই প্রথাগত শিক্ষার প্রয়োজন হয়। আমরা যেটা বিদ্যালয়ে পড়ি সেটা কিন্তু সবসময় ঠিক নয়। ঠিক আছে, সবসময় কিন্তু প্রথাগত শিক্ষার প্রয়োজন হবে এটা কিন্তু ঠিক নয়। ব্যাকরণ শিক্ষার প্রয়োজন হয় শ্রবণ এবং কথনের জন্য। কি হতে পারে? খুব ভালো শ্রবণ এবং কথনের জন্য যেটা হবে সেটা হচ্ছে যে ব্যাকরণ শিক্ষার প্রয়োজন হয়। তাহলে আগে প্রথা বহির্ভূত তো শিক্ষার প্রয়োজন এবং কিছুটা তো প্রথাগত শিক্ষারও প্রয়োজন আছে, একেবারে যে নেই তা নয়। ঠিক আছে, এক্ষেত্রে যেটা আমরা বলবো যে ব্যাকরণ শিক্ষার প্রয়োজন হয়, এটা জরুরি বলাটা। ভালো করে শুনতে হবে, শব্দগুলোর অর্থ জানতে হবে, তাই না? আবার ভালো করে কথা বলতে হবে। কোথায়? তাহলে কথা বলতে গেলে ভালোভাবে কি করতে হবে? আমাদের ছন্দ জ্যোতি যে ছেদ চিহ্ন যেগুলো হয়, ঠিক আছে, সেগুলোর বিষয়গুলো জানতে হবে, পাংচুয়েশন যাকে আমরা বলে থাকি। তাহলে এক্ষেত্রে আমাদের ব্যাকরণ শিক্ষাটাই সব থেকে গুরুত্বপূর্ণ। 5 আনসার হবে ডি। ঠিক আছে, চলো নেক্সট। ভাষাগত দক্ষতার অর্থ কি? ভাষাগত দক্ষতার অর্থ শ্রবণের দক্ষতার বিকাশ, কথনের দক্ষতার বিকাশ, লিখনের দক্ষতার বিকাশ। আর শ্রবণ, কথন, লিখন, পঠন এগুলো সবের দক্ষতার বিকাশ। এটা তোমরা কিন্তু আমাকে উত্তরটা দেবে, ঠিক আছে? বলো, এটার উত্তর তোমরা আমাকে দেবে। যারা 6 এর ডি করেছো তাদের আনসার একদম রাইট। যারা নাম্বার 6 এর কোয়েশ্চেন যারা ডি আনসার করে এসেছো তাদের উত্তর কিন্তু একদম রাইট। যাদের যাদের উত্তর ডি করেছো তাদের উত্তর কিন্তু একদম রাইট। ঠিক আছে, ভাষাগত দক্ষতা মানে এই চারটেই দক্ষতা। ভাষাগত দক্ষতা মিন্স হচ্ছে চারটে দক্ষতাকেই বোঝায়, শ্রবণ, কথন, লিখন, পঠন। ঠিক আছে, এই চারটে দক্ষতাকেই বোঝানো হয়। নেক্সট, শিক্ষার্থী ভাব গ্রহণ করতে পারে যার মাধ্যমে। একটা বিষয় আমি বলে দিই, যেটা হচ্ছে যে আমরা সবসময় বলি যে গ্রহণধর্মী আর প্রকাশ্যধর্মী। ঠিক আছে, একটা হলো আমরা বলি যে দক্ষতা দুই ধরনের হয়। দক্ষতাটা দুই ধরনের হয়। একটা হলো গ্রহণধর্মী দক্ষতা। শিশুদের ক্ষেত্রে কি হয়? শিশুদের ক্ষেত্রে কি হয়, আমরা কার মধ্যে গ্রহণ করি আর কার মধ্যে আমরা তোমার কি বলে গ্রহণ করি কিসের মাধ্যমে, আর আমরা কিসের মাধ্যমে তোমার কি বলে প্রকাশ করি। দেখো, আমরা লিখে প্রকাশ করি আর একটা হচ্ছে মুখে বলে প্রকাশ করি। ঠিক আছে, তাহলে একটা হলো কথন আর একটা হচ্ছে লিখন। তাহলে এই দুটোর মাধ্যমে আমরা কি করি? এটা হলো প্রকাশধর্মী দক্ষতা। ঠিক আছে, যার মাধ্যমে আমরা প্রকাশ করি। এবার তোমাদের বলেছে গ্রহণ করা। গ্রহণ মানে একটা শ্রবণ, শ্রবণের মাধ্যমে আমরা গ্রহণ করি। আর একটা হচ্ছে কি হবে বলতো? পঠন, কোনো কিছু পড়ে আমরা গ্রহণ করি। ঠিক আছে, তাহলে শ্রবণ এবং পঠন। দেখো, এখানে কিন্তু তোমাদের শ্রবণ আছে, কথন আছে, শ্রবণ পঠন আছে, পঠন সরি শ্রবণ আছে আর পঠন আছে, পঠন আর লিখন আছে। তাহলে তো হবে না উত্তরটা, এখানে হবে যে শ্রবণের দ্বারা। ডি উত্তর হবে। দেখো, কোয়েশ্চেনটা কিন্তু বেশ মজার প্রশ্ন, কিন্তু একটু ঘুরিয়ে দিয়েছে। 7 ডি হবে অ্যাকর্ডিং টু ইয়োর অপশনস, তোমাদের অপশনস অনুসারে। কিন্তু
এখানে অ্যাকচুয়াল আনসার হলো, যদি তোমাদের অনেক সময় দুটোই দিয়ে দেয়, এটা দেখে রাখো কোনটা গ্রহণধর্মী দক্ষতা আর কোনটা হচ্ছে তোমার প্রকাশ্যধর্মী দক্ষতা। দক্ষতা দুই ধরনের হয়, একটা গ্রহণধর্মী, একটা হলো প্রকাশ্যধর্মী। কার মাধ্যমে আমরা প্রকাশ করছি, কার মাধ্যমে আমরা গ্রহণ করছি। ঠিক আছে, চলো নেক্সট। 8, দেখো পরের প্রশ্নটা সেম দিয়েছে, যে দুটি ভাষাগত দক্ষতার মাধ্যমে শিক্ষার্থী তাদের ভাব প্রকাশ করতে পারে সেটা কি। এটা তোমরা উত্তর দাও, আমি এক্ষুনি বলে দিয়েছি। তোমরা কিসের মাধ্যমে প্রকাশ করো? অবশ্যই লিখে প্রকাশ করো। তাহলে লেখা একটা হবে, আমরা লিখে প্রকাশ করি, আর একটা মুখে বলে প্রকাশ করি, বলা। তাহলে লেখা আর বলা এই দুটোর মাধ্যমে, তাহলে বলা আর লেখা মানে কথা বলা আর লেখার মাধ্যমে আমরা প্রকাশ করি, এটা হলো প্রকাশধর্মী। ওকে, চলো নেক্সট। নেক্সট হলো যে ভাষার ব্যবহারিক নৈপুণ্যের পরিচয় কি বা পরিচায়ক কি। ভাষার ব্যবহারিক নৈপুণ্যের পরিচায়ক কি, ঠিক আছে। একটা বলছে যে ভাষা ব্যবহারের ক্ষমতা অর্জন, একটা শোনার ক্ষমতা অর্জন, একটা বলার ক্ষমতা অর্জন, আর একটা বলা এবং শোনার দক্ষতা অর্জন, দুটোই। দেখো ব্যবহারিক নৈপুণ্যের পরিচায়ক হচ্ছে ভাষার যে ব্যবহারিক দক্ষতা, মানে আমরা কিভাবে ভাষাটাকে ব্যবহার করব। ব্যবহার আমরা কার মাধ্যমে করি? আচ্ছা, এখানে তো আমরা দুই ধরনেরই ভাষাকে ব্যবহার করে থাকি, ঠিক আছে। আমরা কিন্তু ভাষাকে দুভাবে, একটা হলো ভাষা ব্যবহারের ক্ষমতা অর্জন, একটা হলো শোনার ক্ষমতা, বলার। আচ্ছা, ভাষাকে আমরা চার ভাগেই কিন্তু ব্যবহার করে থাকি, তাই এখানে উত্তরটা এ হবে। কিভাবে আমরা ভাষাটাকে ব্যবহার করছি সেটার উপর কিন্তু আমাদের নির্ভর করবে। ওকে, অর্থাৎ এক্ষেত্রে তাহলে উত্তরটা কি হচ্ছে, যে এ উত্তর হচ্ছে, 9 হলো এ। নেক্সট, আচ্ছা কোন পাঠের দ্বারা জানা যায় যে শিক্ষার্থী সঠিক উচ্চারণ করছে? নীরব পাঠ, একত্রিত পাঠ, সরব পাঠ, আর সমবেত পাঠ। দেখো নীরব পাঠ মানে আমরা চুপচাপ, যেটা মুখে মুখে ভেতরে যেটা আমরা পড়ি, মনে মনে পড়ি এক কথায়। তাহলে নীরব পাঠ মানে হলো মনে মনে পড়া। তাহলে এটা দিয়ে তো আমাদের শিক্ষার্থীর সঠিক উচ্চারণ তুমি ধরতে পারবে না। একত্রিত পাঠ বলে হয় না, হয় যেটা একটা সরব পাঠ, একটা সমবেত পাঠ। বিষয়টা হলো সমবেত পাঠ যখন আমরা নামতা পড়ি সেটাকে আমরা বলছি সমবেত পাঠ। সকলে মিলে যদি নামতা পড়ে, কেউ যদি মাঝখানে একটা ভুল বলে, তুমি কি ধরতে পারবে? ধরতে পারবে না। কিন্তু যদি তুমি সরব পাঠ করাও, তাহলে একজন একজন করে তুলে তুমি একটা, সাপোজ একটা গদ্যাংশ পড়াচ্ছ, একটা গল্প, তাহলে সেক্ষেত্রে তুমি ধরতে পারবে। তাহলে সঠিক উচ্চারণ জানা যাবে সরব পাঠের ক্ষেত্রে। তাহলে সঠিক উচ্চারণ কিসের মাধ্যমে জানা যাবে? সরব পাঠ, 10C, 10C এর মাধ্যমে আমরা, মানে সি অর্থাৎ সরব পাঠের মাধ্যমে আমরা সঠিক উচ্চারণটাকে জানতে পারবো। নেক্সট 11, শারীরিক শ্রম এবং অবসাদ সৃষ্টি হয় যে পাঠে, তা হলো। শারীরিক শ্রম এবং অবসাদ, এটাও কিসে হবে? আমি একটু আগেই বলেছি, বিভিন্ন প্রশ্ন দেখো বিভিন্ন ভাবে ঘুরিয়ে আসছে। এটাও কিন্তু সরব পাঠে, যেহেতু আমাদের উচ্চারণ করে পড়তে হয়। 11A, এগুলো কিন্তু জানা দরকার। এগুলো প্রত্যেকটা কিন্তু তোমাদের পেডাগজিতে কোয়েশ্চেন এসছে এবং সেই প্রশ্ন দেওয়া হয়েছে, ঠিক আছে। সেই প্রশ্নগুলোই করানো হচ্ছে সরব পাঠে। আচ্ছা, কোন পাঠে রসাস্বাদন বড় কথা? চর্বণা পাঠ, সরব পাঠ। সরব পাঠ তো আমরা জোরে জোরে পড়ি, সমবেত পাঠ সকলে মিলে একসঙ্গে যেটা পড়ি। নীরব পাঠ হচ্ছে যেটা আমরা মনে মনে পড়ি, সেটা তো হতে পারে না। কিন্তু যেটা হচ্ছে আমাদের দরকার, যে দেখো যেটা হচ্ছে আমাদের দরকার, যে তোমার কি বলে চর্বণা পাঠ, ঠিক আছে। চর্বণা পাঠ কথার অর্থই হলো যে মূলত তার ভিতরে একটা কি থাকবে না, চর্বণা পাঠ যখন কোনো তুমি বিষয়বস্তুকে খুবই বিশ্লেষণ করছো
এবং সেখান থেকে তার একটা অন্তর্নিহিত অর্থ পাচ্ছ, ঠিক আছে, সেটাকে আমরা চর্বণা পাঠ বলে থাকি। এক্ষেত্রে কিন্তু যখন আমরা বলবো রসাস্বাদন, এখানে একটা জিনিস একটু ভুল আছে কোয়েশ্চেনটাতে। চর্বণা পাঠে মূল বিষয় হচ্ছে ধরো একটা প্রোজের ভেতরে একটা কিছু বলা, যেমন তোতা কাহিনী, যার উপরে একরকম কাহিনী রয়েছে, ভিতরে আরেক রকমের কাহিনী। সিমিলারলি বঙ্কিমচন্দ্রের কমলাকান্তের দপ্তর, যার উপরে এক ধরনের কথা বলা হয়েছে, হাস্যরসের কথা, গভীর হাস্যরসের কথা বলেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কিন্তু ভিতরে ইন্দ্রিয়, আমরা আমাদের ইন্দ্রিয়কে কতটা ভালো অর্থে ব্যবহার করি, খারাপ অর্থে ব্যবহার করি, সেই সমস্ত বিষয়ে বলা হয়েছে। তাহলে এইগুলো হলো কিন্তু চর্বণা পাঠ, অর্থাৎ যার উপরে একরকম অর্থ আর ভিতরে একটা অন্তর্নিহিত অর্থ। উত্তর কিন্তু এটা হওয়া উচিত নয়, তোমাদের এখানে অপশনটাতে ভুল আছে। উত্তর হবে এখানে, উত্তর হচ্ছে তোমাদের এখানে হবে, সরি, সাধনা পাঠ। ঠিক আছে, যদি বলো যে এখানে অ্যাকচুয়াল আনসার কি হবে, তাহলে উত্তর হবে সাধনা পাঠ। এটা খেয়াল রেখো, যেখানে রসাস্বাদনই হচ্ছে বড় কথা, যেখানে রসাস্বাদন বড় কথা। রসাস্বাদন বলতে কি বলা হয়েছে, যে যেখানে কবির নিজস্ব যে অনুভূতি, তার যে ব্যক্তিগত অনুভূতি, তার যে উচ্ছ্বাস, এগুলো তার রস বিশ্লেষণ করেছেন, যেটা পড়ে আমরা কবির গভীর অনুভূতিকে, বিভিন্ন শব্দকে, বিভিন্ন ছন্দকে আমরা সম্পূর্ণভাবে বুঝতে পারছি, যে কোথায় তিনি উপমা ব্যবহার করছেন, কোথায় তিনি গভীরভাবে বিশ্লেষণ করেছেন। তাহলে এগুলোই হচ্ছে রসাস্বাদন, এটাকে আমরা বলে থাকি রসাস্বাদন। তাহলে এটাই হলো সাধনা পাঠ। ওকে, তাহলে এক্ষেত্রে প্রপার আনসার হওয়া উচিত কিন্তু সাধনা পাঠ। এটা কিন্তু চর্বণা পাঠ হবে না, এখানে চর্বণার জায়গায় তোমরা একটা সাধনা পাঠ করে নাও। ঠিক আছে, এটাই উত্তর হবে। নাম্বার দেখো 13, যেখানে বলছে আদর্শ পাঠের একটি বৈশিষ্ট্য কি। আদর্শ পাঠের বৈশিষ্ট্য ভুল হয়, ভুল হবে না, থেমে যাওয়া, নাকি কোনোটিই নয়। আদর্শ পাঠের একটা বড় তোমার কি বলে বৈশিষ্ট্য হচ্ছে, যেটা হলো নির্ভুলতা, অর্থাৎ ভুল হবে না। আদর্শ পাঠের যে বৈশিষ্ট্য আছে, যেখানে একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে কোনো ভুল থাকবে না, নির্ভুল ভাবে যেটা হবে সেটাই হচ্ছে আদর্শ পাঠ। আচ্ছা, পরেরটা দেখো, যে পাঠ খুঁটিয়ে পড়তে হয় তাকে আমরা কি বলি। যে পাঠ খুঁটিয়ে পড়তে হয় তাকে বলা হচ্ছে, যে পাঠ খুঁটিয়ে পড়তে হয় তাকে আমরা বলি পুঙ্খানুপুঙ্খ পাঠ। ঠিক আছে, আচ্ছা, এই পুঙ্খানুপুঙ্খ পাঠটাকে আমি আরো বেশ কয়েকটা নামে বলবো, যেগুলো হচ্ছে, দেখো, শুধুমাত্র পুঙ্খানুপুঙ্খ পাঠ বললেই হয়ে যায় না, যেটাকে আমরা বলি ব্যাপক পাঠ, যেটাকে আমরা বলি বিস্তৃত পাঠ, যেটাকে আমরা বলে থাকি, এখানে উত্তর হবে ডি। এটা খেয়াল রেখো, এই পুঙ্খানুপুঙ্খরই অনেকগুলো নাম আছে, একটা হলো বিস্তৃত, একটা হচ্ছে ব্যাপক, একটা হচ্ছে সুসংহত, সুসংহত। ঠিক আছে, অর্থাৎ যে পাঠটাকে আমরা অত্যন্ত মনোযোগ সহকারে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ছি, যেখানে আমরা আমাদের নিজস্ব যুক্তি, বুদ্ধি, বিচার এগুলো দিয়ে পড়ছি, এবং বিষয়বস্তু আমরা কি করছি, আমাদের কি বলবো, আমরা উপলব্ধি করছি, বিষয়বস্তুটাকে আমরা বুঝতে পারছি, এবং সেখান থেকে আমরা একটা রস আস্বাদন করছি, যাকে আমরা বলি পুঙ্খানুপুঙ্খ পাঠ। এই ধরনের পাঠকে কিন্তু খুব ধীরে সুস্থে পড়তে হয়। এর একটা মূল বিষয়টাই হচ্ছে, একে কিন্তু অনুশীলন করে পড়তে হয়, অনুশীলন করে পড়বে আর ধীরে ধীরে পড়বে। এটা চর্বণা পাঠ ও সাধনা, এই দুইয়ের মিশ্রণ। ঠিক আছে, এই দুইয়ের মিশ্রণ, এটা খেয়াল রেখো। আচ্ছা, আগের দিন একটা কোয়েশ্চেন আমি বলেছিলাম যে দেখো, একটা ছাত্র সুসংহত ভাবে উত্তর দিতে পারে, কিভাবে উত্তর দেবে, শিখনের মাধ্যমে সে শিখেছে বলে, নাকি আরেকটা হচ্ছে যেটাকে আমরা বলে থাকি মোটর স্কিল। ঠিক আছে,
এটা কথাটা হলো মোটর স্কিল। মোটর স্কিল হচ্ছে যে এই যে যেটাকে আমরা বলে থাকি যে মোটর স্কিল, আমরা যখন, এটা একটা ফাংশন, এটা একটা দক্ষতা যেটা আমাদের শরীরের পেশির সঙ্গে যুক্ত। আমাদের শরীরে যে হাড়গুলো আছে সেগুলোর সঙ্গে যুক্ত। আমরা যে নড়াচড়া করি, আমরা স্পর্শের অনুভূতি পাই, এগুলো শিশুর বয়স অনুযায়ী প্রত্যেকটা দক্ষতা তাদেরকে শেখানো হয়। ঠিক আছে, মোটর স্কিল এটাই, যেটা আমাদের হাড়ের সঙ্গে যুক্ত। আমরা এই যে হাঁটা, দৌড়নো, সিঁড়ি ভাঙা, এগুলো যে শিখি না, এগুলো হলো একটা মোটর স্কিল। ঠিক আছে, একজন ছাত্র সুসংহত ভাবে উত্তর দিতে পারে, তার কারণ এটা কিসের সঙ্গে সুসংহত ভাবে যে উত্তর দিতে পারে, কিসের জন্য? একটি ছাত্র সুসংহত ভাবে উত্তর দিতে পারে, এই বিষয়টি কার সঙ্গে যুক্ত? কি মনে হয় তোমাদের, বলো তো, কি মনে হয়? বলতে পারবে এটা কার সঙ্গে যুক্ত? কোনো মৌখিক উপাদানের সঙ্গে যুক্ত, নাকি মোটর স্কিলের সঙ্গে? মোটর স্কিলটা আমি বললাম যেটা আমাদের পেশি নির্ভর হয়, সেটাকেই আমরা মোটর স্কিল বলে থাকি। ঠিক আছে, যেটা আমাদের পেশি নির্ভর হয় সেটাকে আমরা মোটর স্কিল বলে থাকি। ঠিক আছে, বলো দেখি, তোমরা বলো যে কোনটা হতে পারে। আচ্ছা, এক্ষেত্রে যেটা উত্তর হবে সেটা হচ্ছে যে মৌখিক উপাদান। ঠিক আছে, মৌখিক উপাদানের সঙ্গে সুসংহত উত্তর তখনই দিতে পারে যেটা আমাদের মৌখিক উপাদান বলে থাকে। কারণ মোটর স্কিল তো পেশিগত মাধ্যম, ওটা তো হবে না। শিখন মিন্স হচ্ছে আমরা যেমন সমস্ত কিছু শিখছি, সেটাকেই আমরা বলে থাকি। আর যেটাকে আমরা বলছি আমাদের যে তোমাদের কি বলে, মৌখিক উপাদান। আরেকটা হলো মোটিভেশন, তুমি কাউকে মোটিভেট করছো। হুম, যেটা অনেকটাই শোনা এবং বলার উপর নির্ভর করে থাকে, যার মাধ্যমে দক্ষতা, উচ্চারণ, শব্দ ভান্ডারের প্রয়োগ, বাক্য গঠন করতে আমরা শিখি এগুলো। তাহলে মৌখিক তোমার কি বলে উপাদান অনেকটা শোনা ও বলা, এই দুটোর উপর ডিপেন্ড করে। শোনা এবং বলা এই দুটোর উপর ডিপেন্ড করে থাকে অনেকটাই বেশি, সেটাই হলো মৌখিক উপাদান। ওকে, তাহলে এক্ষেত্রে আনসার হচ্ছে সি। তোমাদের দেখো, পুরো সিটেটের সিডিপি, ইংলিশ, ইভিএস, বাংলা এবং ম্যাথস, এই পাঁচটা তোমাদের সিটেটে যে পাঁচটি সাবজেক্ট থাকে তার বাংলায় 10 ইয়ার্স এর কোয়েশ্চেন পেপার পাওয়া যাচ্ছে, পুরো সলভ করে দেওয়া। আর একটা হলো পরিবেশের একটা নোটস পাওয়া যাচ্ছে। সেটা তোমরা যদি কালেক্ট করতে চাও তাহলে অবশ্যই পেটিএম নাম্বার আছে তোমাদের, বা ফোনপে 8348817027, এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করো। ঠিক আছে, তোমাদেরকে এখানে স্ক্যানার দিয়ে দেওয়া হয়েছে, এই নাম্বারে তোমরা পেমেন্ট করে স্ক্রিনশট পাঠিয়ে দাও। আর জসিম স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করে নাও যে কিভাবে তোমরা এই মেটেরিয়ালসটা পেতে পারো। ওকে, চলো। আচ্ছা, তোমাদের নেক্সট কালকের দিনে যে হোমওয়ার্ক থাকছে, যেখানে আমি বলেছি যে আদর্শ পাঠের বৈশিষ্ট্য কতগুলো, দুটো, চারটে, তিনটে না সাতটা? আদর্শ পাঠের বৈশিষ্ট্য এটা আলোচনা করেছিলাম একদিন, কটা এবং কি কি, এটা তোমরা আমাকে অবশ্যই আগামীকাল উত্তরটা দেবে। কি উত্তরটা দেবে? যে কটা এবং কি কি। ওকে, চলো। চলো আজকে তাহলে এই পর্যন্ত থাকলো। আগামীকাল আবার তোমাদের পেডাগজির ক্লাস হবে। ক্লাস কেমন লাগছে জানাতে ভুলো না। যদি কারোর মনে হয় যে কোনো চ্যাপ্টারে পেডাগজির কোনো অসুবিধা আছে, অতি অবশ্যই আমাকে বলো, তাহলে সেই চ্যাপ্টারটা আমি অতি অবশ্যই তোমাদেরকে করাবো। আর তোমরা কি জানো যে তোমাদের সিলেবাস কি কি আছে পেডাগজিতে? যদি কেউ না জেনে থাকো অবশ্যই আমাকে জানিও, আমি তোমাদেরকে আলোচনা করে দেব। ক্লাস ভালো লাগলে লাইক দিও এবং সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য। ওকে, চলো, আজ তাহলে সকলকে থ্যাংক ইউ। কাল আবার দেখা হচ্ছে। বাই।